বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পদার্থবিজ্ঞান এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এর প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা শুরু করছি। প্রথমে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রত্যাবর্তী প্রক্রিয়াটি কি। যে তাপগতীয় সিস্টেমে কোনো বিশেষভাবে কার্য সম্পন্ন হওয়ার পর পুরো প্রক্রিয়াটি যখন আবার আদি অবস্থায় বা প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, তখন সেই পুরো প্রক্রিয়াটি হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং প্রত্যাবর্তী প্রক্রিয়াতে পুরো কাজের পরিমাণ কিন্তু শূন্য হয়ে যায়। যেহেতু বস্তুকে আগের অবস্থানে ফেরত আনা যায়, সুতরাং এই প্রক্রিয়াতে শক্তির যে নিত্যতা, শক্তির যে আমরা সংরক্ষণশীলতার বিধি, সেটি কিন্তু এখানে প্রতিপালিত হয়। অর্থাৎ আমরা পুরো প্রক্রিয়াটির ব্যাপারে আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা এখানে উল্লেখ করব। এই প্রক্রিয়াটি সম্মুখ দিকে বা অগ্রসর হবে এবং এটি পরবর্তীতে পশ্চাৎ দিকে একইভাবেই ফেরত আসবে। সম্মুখ দিকে অগ্রসর হওয়ার সময় যে কাজ এবং যে ফলাফলগুলো আমরা দেখব, পশ্চাৎ দিকে আসার সময় এটি কিন্তু তার বিপরীত হয়ে কিন্তু আবার ফেরত আসবে। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কিন্তু ধীর, এটি স্বতঃস্ফূর্ত নয়। এই প্রক্রিয়াটি সিস্টেমের তাপগতীয় ব্যবস্থার এক ধরনের সমতা বজায় রাখে। এটি অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয় না। কার্যনির্বাহক বস্তু কিন্তু এটি আবারও প্রাথমিক অবস্থায় ফেরত আসে। বাস্তবে সম্পূর্ণ প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ দেওয়া খুবই কঠিন, তবে কিছু কিছু প্রক্রিয়া আছে যাদেরকে আমরা আপাতভাবে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে ফেলতে পারি। যেমন বরফকে স্থির তাপমাত্রায় তাপ দিয়ে এটিকে পানিতে পরিণত করা হলো, অর্থাৎ তরলে পরিণত করা হলো। এই তরলকে আবারও ঠান্ডা করে আবার বরফে পরিণত করা সম্ভব। সুতরাং এই প্রক্রিয়াটিতে বরফ থেকে তরলে রূপান্তর করা হয়েছে এবং তরলকে আবার ঠান্ডা করে বরফে রূপান্তর করা হয়েছে। এটি এক ধরনের প্রত্যাবর্তী প্রক্রিয়ার সাথে আমাদের সামঞ্জস্যপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। সমষ্ণ বা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে গ্যাসের প্রসারণ খুবই সুষম হয়, তবে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর কিছুটা কিছুটা ওপর হতে স্থিতিস্থাপক বলকে একটি স্থিতিস্থাপক ইস্পাতের ওপর ফেলা হলো। সেক্ষেত্রে শক্তির অপচয় বা অন্য অপশনগুলো কিন্তু এখানে ঘটে আবার এটি প্রাথমিক অবস্থায় ফেরত আসবে, বিধায় এই প্রক্রিয়াটি প্রত্যাবর্তী হিসেবে আমাদের কাছে উপস্থাপিত হবে। এরপর হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যে প্রকৃতিতে যে সমস্ত পরিবর্তনকে আর পুনরায় আগের অবস্থানে ফেরত আনা যায় না, এবং এই পরিবর্তনগুলো সাধারণত হয় হলো স্বতঃস্ফূর্ত। ফলে এই পরিবর্তনটি হয় একমুখী এবং এটাকে বিপরীত দিকে এটিকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। এই ধরনের প্রক্রিয়াটাই হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না, সেটি হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আমি এখন উল্লেখ করছি। এই প্রক্রিয়াটি হবে খুবই দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং একমুখী। এই প্রক্রিয়াকে তাপগতীয় সাম্য অবস্থানে ফেরত আনা যায় না এবং এখানে অবক্ষয়ী ফলাফল কিন্তু দৃষ্ট হবে, অর্থাৎ শক্তি এখানে ক্ষয় হবে এবং এই সিস্টেমকে কখনোই আদি অবস্থানে পুনরায় একইভাবে ফেরত আনা সম্ভব হয় না। উদাহরণস্বরূপ, আমরা দুইটি বস্তুর ঘর্ষণে যে তাপ শক্তি উৎপন্ন হয়, এটি কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ পুনরায় যদি আমরা এই ঘর্ষণ বল প্রয়োগ করে যদি আবারও তাপ শক্তি উৎপন্ন করি, কিন্তু এই কোনো প্রকারেই আগের তাপ শক্তিকে কিন্তু আবার ফেরত আনা যায় না, অথবা এটিকে কাজে রূপান্তর করা সম্ভব হয় না। কোনো বিস্ফোরণে যদি শক্তি মুক্ত হয়, তাহলে এই শক্তিকে কিন্তু আর ফেরত আনা সম্ভব হয় না। এটি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বিশেষ উদাহরণ। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া, এটিও একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ আমরা পুনরায় তাপ শক্তি প্রদান করে কিন্তু ওই একই রকম ভাবে তড়িৎ কিন্তু ফেরত আনতে পারবো না। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার ক্ষেত্রে আমরা এই একই উদাহরণ দিতে পারি। ঠিক তেমনি গ্যাসের প্রবাহের ক্ষেত্রে আমরা এই উদাহরণটি দিতে পারি যে গ্যাস প্রসারণ একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ গ্যাস যদি প্রসারিত হয়, এটি কিন্তু আর সহজে নিজের থেকে সংকুচিত হবে না। ফলে সেখানে যে বিশেষ পরিবর্তনগুলো ঘটে, সেই পরিবর্তনগুলো হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি বিশেষ উদাহরণ।
ভিন্ন ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হবে এবং এই প্রক্রিয়াটি হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ এই ক্ষেত্রে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ কখনোই উচ্চ তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হবে না। ব্রহ্মপুত্র নদের পানি হিমালয় থেকে যখন নেমে আসে বঙ্গোপসাগরে, এই পানিগুলো কিন্তু পুনরায় আবার ওই হিমালয়ের চূড়ায় কিন্তু যায় না। যেটি যায় সেটি হলো বাষ্প আকারে, আ এটি মেঘ আকারে ওখানে যায় এবং এখান থেকে যদি তুষারপাত হয়ে হিমবাহের মাধ্যমে এটি পুনরায় ফিরে আসতে পারে। তবে স্বাভাবিক প্রক্রিয়াতে এই পানিগুলো কিন্তু আবারও ওই আগের স্থানে ফেরত আসা সম্ভব না। আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়ার অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য সূচক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা পুনরায় আগের অবস্থানে ফেরত আসবে এবং এটির আ সমান এবং বিপরীতমুখী ফলাফলগুলো প্রদর্শন করবে। এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কখনোই আগের অবস্থানে ফেরত আসবে না বা এটিকে আগের অবস্থানে কখনো পাওয়া সম্ভবও হবে না। প্রত্যাবর্তী প্রক্রিয়ার বস্তু প্রাথমিক অবস্থায় ফেরত আসে, এটি আসে না। আর অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে কিন্তু কখনোই আসবে না। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা ধীরে, ধীরে ঘটবে আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা হবে খুবই দ্রুত। প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত না। এটিকে আমাদের কার্যক্রমে অংশ নিতে হয়। এই প্রক্রিয়ায় সিস্টেমের তাপগতীয় ব্যবস্থা বজায় থাকে। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে কিন্তু সিস্টেমের তাপগতীয় ব্যবস্থা বজায় থাকে না। আ এই ক্রিয়াটা হয় হলো অপচয়মূলক প্রত্যাবর্তীর ক্ষেত্রে, আর অ অপ্রত্যাবর্তীর প্রক্রিয়ার ক্ষেত্রে এই ক্রিয়াটা হয় স্বয়ংসম্পূর্ণ। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় বাস্তবে সম্পূর্ণ প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু পাওয়া সম্ভব না। কিন্তু বাস্তবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু আমাদের প্রতিনিয়ত অহরহ ঘটতেছে এবং এটি পাওয়া সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি গুরুত্বপূর্ণ অংশতে আবারও চলে আসছি। সেটি হলো কার্নোর চক্র। এই বিজ্ঞানী কার্নো কিভাবে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় এই নিয়ে মৌলিক কিছু ধারণা আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমরা সামনের ক্লাসে এই বিষয়গুলোর উপরে আরো বিস্তারিত আলোচনা করার আশা রাখছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।